হ্যালো স্টুডেন্টস, ওয়েস্ট বেঙ্গল কমার্স ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি মঞ্জিত সরকার, আর আমরা ক্লাস 12 সেমিস্টার 3 অ্যাকাউন্টসের সিলেবাসের প্রায় শেষের মুখে পৌঁছে গেছি। আমাদের আর দুটো চ্যাপ্টার্স, অ্যাকাউন্টিং রেশিও আর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিসের টুলস, এই দুটো চ্যাপ্টার্স আমাদের হয়ে গেলে আমাদের ক্লাস 12 সেমিস্টার 3 বোর্ডের এক্সামিনেশনের জন্য আমরা প্রিপেয়ার হয়ে যাব। আর তারপর আমরা এমসিকিউ সিরিজ করব এবং এমসিকিউগুলোকে প্র্যাকটিস করব। আমাদের আজকে চ্যাপ্টারে যে টপিকটা করতে চলেছি সেটা হচ্ছে অ্যাকাউন্টিং রেশিও, অর্থাৎ হিসাব সংক্রান্ত অনুপাত। এইবার আমরা লাস্টে ক্লাসটা করেছিলাম, আশা করব যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস, তার মধ্যে শিডিউল 3 ব্যালেন্স শিট, শিডিউল 3 স্টেটমেন্ট অফ পিএল, এটা তোমরা খুব ভালোভাবে করেছো, বাড়িতে প্র্যাকটিস করেছো। কারণ আমি বারবার বলেছিলাম ওই চ্যাপ্টারসটা পরের এই দুটো ক্লাসের জন্য খুবই ইম্পর্টেন্ট। কারণ ওখানে কোনো একটা এলিমেন্ট, কোনো একটা হেডে যদি তোমার প্রবলেম থাকে, কোনো একটা টপিক্সে তোমার যদি ক্ল্যারিটি না থাকে, তাহলে কিন্তু অ্যাকাউন্টিং রেশিওটা তোমার জন্য বেশ শক্ত হতে চলেছে। তাই যারা যারা প্রথম এই ক্লাসটা দেখছো, আগের ক্লাসটা অবশ্যই দেখে ব্যালেন্স শিটের স্টেটমেন্ট অফ পিএলটাকে প্র্যাকটিস করো, মুখস্থ করো, তারপরে তোমরা এই ক্লাসটাকে দেখো। আর অ্যাকাউন্টিং রেশিও তোমাদের বোর্ডের এক্সামে কিন্তু একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, কারণ এখান থেকে অনেক ইম্পর্টেন্ট এমসিকিউ আসতে চলেছে, বেশ অনেকটা মার্কস এখান থেকে কিন্তু কভার করতে চলেছে। আর এই একটা চ্যাপ্টার যেটা তুমি যতই এমসিকিউগুলোকে মুখস্থ করো, তোমার কিন্তু অ্যান্সার্স হবে না। কারণ প্রত্যেকটা কোশ্চেন প্রত্যেকটা থেকে ডিফারেন্ট, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু আমাদের অঙ্ক করে সলভ করতে হবে। তাহলে আশা করবো বুঝতে পারছো যে এই চ্যাপ্টারটা কতটা গুরুত্ব এবং কতটা ভালোভাবে আমাদের কনসেপচুয়ালি করতে হবে, সেটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে সময় নষ্ট না করে আমাদের আজকের ক্লাস শুরু করি। অ্যাকাউন্টিং রেশিও সবার আগে বুঝতে হবে, অ্যাকাউন্টিং মানে তো হিসাব নিকাশ করা। আর অ্যাকাউন্টিং রেশিও কথার অর্থ কী? রেশিও কথার অর্থ হচ্ছে অনুপাত। দুটি সংখ্যা বা নাম্বার এর মধ্যে সম্পর্ককে অনুপাত বা রেশিও বলে। আমরা যখনই ডিফারেন্ট যে কোনো দুটো নাম্বারের মধ্যে সম্পর্ক বোঝাবো, আমি বললাম 100 আর 200-র মধ্যে সম্পর্ক, এটাকে হচ্ছে একটা রেশিও। আমরা বললাম 200 টাকার মধ্যে আমার 10 টাকা প্রফিট হয়, তাহলে আমি বলতে পারি 10% প্রফিট হয়, এটাও একটা রেশিও। আমি বললাম 2/3 অর্থাৎ 3 ভাগের মধ্যে 2 ভাগ আমার শেয়ার রয়েছে, এটাও একটা রেশিও। আবার আমি বললাম আমার বন্ধু রাম যতটা সে রেজাল্ট করেছে তার দ্বিগুণ ভালো আমি রেজাল্ট করেছি, 2 টাইমস বেটার রেজাল্ট আমি করেছি, এইটাও একটা রেশিও। অর্থাৎ এতদিন আমরা রেশিও বলতে শুধুমাত্র ইস টু ফর্মে যেটাকে লেখা হয় সামথিং ইস টু সামথিং, এটাকেই আমরা রেশিও বলে জানতাম। কিন্তু এখন থেকে আমরা জানছি যে রেশিওকে এক্সপ্রেস আরও অনেক রকমভাবে করা যেতে পারে, অর্থাৎ রেশিওর ফর্ম অনেক ডিফারেন্ট হতে পারে। যেমন আমি যদি বলি মানুষ কত রকমের হয়, তাহলে তোমরা বলতে পারো ছেলে মেয়ে, এরকমভাবে বলা যেতে পারে। তেমনই রেশিও অনেক রকমভাবে এক্সপ্রেস করা যেতে পারে। সেই ফর্মস অফ রেশিও কত রকমের হতে পারে, একটা আমরা সবাই যেটা জানি, পিওর রেশিও বা সিম্পল রেশিও, যেখানে কোনো একটা ইস টু কোনো একটা করে দেখানো হয়। আমি যদি বলি 3:4, আমি যদি বলি 5:6, এটাও একটা রেশিও, এবং এই ধরনের ফর্মকে আমরা বলি পিওর রেশিও বা সিম্পল রেশিও। ওকে, নেক্সট রেট অর টাইমস, যেখানে আমরা 2 টাইমস 3 টাইমস 4 টাইমস অর্থাৎ 2 গুণ 3 গুণ এরকমভাবে বলি। আমি বলি যে ও আমার থেকে 2 গুণ ভালো রেজাল্ট করেছে, এটাকে বলা হয় একটা রেশিও, যেটা হচ্ছে রেট বা টাইমসে এক্সপ্রেস করা বোঝায়। আর একটা হচ্ছে পার্সেন্টেজ, আর একটা হচ্ছে পার্সেন্টেজ, অর্থাৎ আমরা কখনো কখনো দুটো সংখ্যার মধ্যে সম্পর্ককে পার্সেন্টেজে প্রকাশ করে থাকি। আমি বললাম রিলায়েন্স কোম্পানি এই বছর 20% প্রফিট করেছে, এটাও একটা রেশিও। দ্বিতীয় ফ্র্যাকশন, আমরা কখনো কখনো দেখি 2/3, 4/6, 2/1, এটাও হচ্ছে আমার একটা রেশিও। এবার দেখো প্রত্যেকটা রেশিও একই জিনিসকেই প্রমাণ করে। আমি যদি বলি 2:1, তার অর্থ হচ্ছে ও যদি 1 ভাগ জিনিস পায়, আমি 2 ভাগ জিনিস পাবো, অর্থাৎ 1-এর জায়গায় 2। আবার যদি বলি 2 টাইমস, তার মানে হচ্ছে তুমি যা পাচ্ছ তার দ্বিগুণ আমি জিনিস পাচ্ছি, অর্থাৎ এটা বলা আর এটা বলা একই জিনিস। আবার আমি বলি 200% আমি জিনিস পাবো, অর্থাৎ তুমি যদি 100 টাকা পাও, আমি তার 200% অর্থাৎ 200 টাকা আমি পাবো, অর্থাৎ এটা 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 এক্স্যাক্টলি সেম।
আবার যদি বলি 2/1, তার মানে তুমি 1 ভাগের মালিক হলে আমি 2 ভাগের মালিক, অর্থাৎ এটাও এক্স্যাক্টলি সেম বোঝাচ্ছে। তাহলে একটা রেশিওকে আমরা এই টোটাল 4 রকম ভাবে প্রকাশ করতে পারি। এবার আমরা অ্যাকাউন্টিং রেশিওর মধ্যে যত রকমের রেশিওগুলোকে পড়বো, সেই রেশিওগুলো এই 4টে ফর্মের মধ্যে যে কোনো একটাতে প্রকাশ করা যেতে পারে। তার মধ্যে সর্বাধিক প্রচলিত বেশিরভাগ রেশিওগুলো রয়েছে সামথিং ইজ টু সামথিং, তারপরে রয়েছে টাইমসে, আর তারপরে রয়েছে পার্সেন্টেজ। আর এই ধরনের রেশিওটা খুব কমই দেখা যেতে পারে, কিন্তু সেটাও থাকতে পারে। এবার আমরা আমাদের অ্যাকাউন্টিং রেশিওর মেন টপিক্সে আসি। আমাদের অ্যাকাউন্টিং রেশিওগুলোকে 4টে ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, অর্থাৎ আমাদের অ্যাকাউন্টিং রেশিও 4 ধরনের হতে পারে। প্রথম, তারল্যের অনুপাত বা লিকুইডিটি রেশিও, যেখানে বোঝাবে যে আমার বিজনেসে যদি 1 বছরের মধ্যে কোনো লাইবিলিটি থাকে, সেই লাইব্রেরিটা দেবার মতো আমার কতটা ক্ষমতা রয়েছে, দেবার মতো আমার কতটা সম্পত্তি রয়েছে, অর্থাৎ সেই সম্পত্তির সাথে এই লাইব্রেরির যে সম্পর্কটা, এটাকে বোঝাবে আমার লিকুইডিটি রেশিও বা তারল্যের অনুপাতের মাধ্যমে। দ্বিতীয় ক্যাটাগরি যেটা রয়েছে সেটা হচ্ছে আমার সচ্ছলতার অনুপাত বা সলভেন্সি রেশিও। আমরা আগের ক্যাটাগরিতে দেখলাম 12 মাসের মধ্যে, অর্থাৎ 1 বছরের মধ্যে কত দায় রয়েছে, কত সম্পত্তি রয়েছে সেটা বোঝাবে। এরপরে 1 বছরের বেশি, অর্থাৎ লং টার্ম লাইবিলিটি কী রয়েছে, লং টার্ম লোন কী রয়েছে, এবং সেইটা মেটানোর মতো আমার কতটা সম্পত্তি আছে, কতটা আমার ক্ষমতা রয়েছে, এই সম্পর্কটাকে বোঝাবে সচ্ছলতার অনুপাত বা সলভেন্সি রেশিওর মাধ্যমে। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে কার্যকরী ক্ষমতার অনুপাত বা আবর্তনের অনুপাত, অ্যাক্টিভিটি রেশিও বা টার্নওভার রেশিও। টার্নওভার কথার অর্থ আমরা জানি সেলস, অর্থাৎ আমার বিজনেসে কতটা বিক্রি হয় এবং সেই বিক্রির সাথে বিভিন্ন জিনিসের যে সম্পর্কটা, সেটাকে আমরা বলবো আবর্তনের অনুপাত বা টার্নওভার রেশিও, কার্যকরী ক্ষমতার অনুপাত বা অ্যাক্টিভিটি রেশিও, অর্থাৎ থার্ড ক্যাটাগরি। আর ফোর্থ ক্যাটাগরিতে আমরা দেখব প্রফিটের সাথে সম্পর্ক, সেটাকে বলা হয় প্রফিটেবিলিটি রেশিও বা মুনাফা যোগ্যতার অনুপাত। সবার আগে আমরা প্রথম যে ক্যাটাগরিটা করতে চলেছি সেটা হচ্ছে তারল্যের অনুপাত বা লিকুইডিটি রেশিও। এই লিকুইডিটি রেশিওর মধ্যে দুটো রেশিও হয়, এক চলতি অনুপাত বা কারেন্ট রেশিও। চলতি অনুপাত বা কারেন্ট রেশিওর আর একটা নাম হচ্ছে কার্যকরী অনুপাত বা কার্যকরী মূলধনের অনুপাত বা ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও। তাহলে একই জিনিসের দুটো নাম, তাহলে এমসিকিউতে যদি আমার নাম চেঞ্জ থাকে আমরা বুঝতে অসুবিধা হবে না। তাহলে এটাকে বলা হয় চলতি অনুপাত বা কারেন্ট রেশিও, অথবা কার্যকরী মূলধনের অনুপাত বা ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও। কারেন্ট রেশিও কাকে বলে? কারেন্ট রেশিও ইজ ইকুয়াল টু কারেন্ট অ্যাসেটস ডিভাইড বাই কারেন্ট লাইবিলিটিস। অর্থাৎ আমরা যদি শিডিউল 3 ব্যালেন্স শিটটা দেখি, তাহলে এই যে কারেন্ট অ্যাসেটটা রয়েছে 2 নম্বর, এখানে যত আইটেমস রয়েছে এইগুলোকে সব যোগ করব, ডিভাইড করব এই কারেন্ট লাইবিলিটিস আমার যত রয়েছে সেগুলোকে দিয়ে। অর্থাৎ কোনো বিজনেসের চলতি দায়ের সাথে চলতি সম্পত্তির যে সম্পর্কটা, সেটাকে আমরা বলি কারেন্ট রেশিও। কারেন্ট রেশিও, আইডিয়াল কারেন্ট রেশিও, অর্থাৎ কোনো একটা বিজনেসের কোন কারেন্ট রেশিও হলে আমরা সব থেকে ভালো বিজনেসের অবস্থা বলবো, সেটা হচ্ছে 2:1। অর্থাৎ আমরা বলতে পারি আমার বাইরের লোকের কাছে 1 বছরের মধ্যে দায়, কারেন্ট লাইবিলিটিস যদি 1 টাকা হয়, তাহলে তার দ্বিগুণ অর্থাৎ 2 টাকা আমার সম্পত্তি রয়েছে। তাহলে কেউ আমার কাছে এসে টাকা চাইছে, যে আমার কাছে টাকা পায়, তার দেবার মতো ক্ষমতা আমার দ্বিগুণ রয়েছে। এই সম্পর্কটা যদি থাকে, তাহলে মিনিমাম এরকম অবস্থা যদি কোনো বিজনেসের হয়, তাহলে সেটা বলবো সেই বিজনেসের ভালো কন্ডিশন। এর থেকে বেটারও হতে পারে। আমি বললাম 3:1, তার মানে 1 ভাগ যদি আমার দায় থাকে, 3 ভাগ আমার সম্পত্তি রয়েছে, অনেক বেশি সম্পত্তি রয়েছে, তাহলে এটা আমার বিজনেসের ভালো কন্ডিশনকে প্রকাশ পাচ্ছে। কিন্তু এমসিকিউতে আসতে পারে যে কারেন্ট রেশিওর আইডিয়াল কারেন্ট রেশিও কি, অর্থাৎ উপযুক্ত কারেন্ট রেশিও কত, সেটাকে আমরা বলবো 2:1। ক্লিয়ার? এরপর তরল বা তরিত বা অ্যাসিড পরীক্ষা অনুপাত, একটা জিনিসের 3টে নাম: তরল অনুপাত বা লিকুইড রেশিও, তরিত অনুপাত বা কুইক রেশিও, অ্যাসিড পরীক্ষা অনুপাত বা অ্যাসিড টেস্ট রেশিও। তাহলে এমসিকিউতে প্রশ্ন আসতে পারে যে লিকুইড রেশিওকে কি নামে ডাকা হয় বা তরল অনুপাতকে কি নামে ডাকা হয়, 4টে অপশান। তাহলে আমাদের হবে অ্যাসিড পরীক্ষা অনুপাত বা অ্যাসিড টেস্ট রেশিও, তরিত অনুপাত বা কুইক রেশিও। যেটা আমার 4টে অপশানের মধ্যে থাকবে আমরা সেটাকে অ্যান্সার করব। কুইক রেশিও বলতে বোঝায়, এতক্ষণ আমরা দেখছিলাম কারেন্ট রেশিওর মধ্যে 12 মাসের মধ্যে কত লাইবিলিটি রয়েছে, কত সম্পত্তি, সেটা বোঝাচ্ছে। এরপরে আমরা দেখবো 3 মাসের মধ্যে, অর্থাৎ আরও কম সময়ের মধ্যে লোক আমার কাছে কত টাকা পায়, অর্থাৎ কালকে সকালে লোক আমার কাছে টাকা চাইতে এলো,
আমি তাকে কতটা ক্ষমতা রয়েছে টাকাটা ফেরত দেওয়ার, সেই সম্পর্কটাকে বোঝাচ্ছে তরল অনুপাত। অর্থাৎ 3 মাসের মধ্যে লোকে আমার কাছে কত টাকা পায় এবং তার দেবার মতো কতটা ক্ষমতা রয়েছে, সেটা হচ্ছে তরল অনুপাত বা আমার লিকুইড রেশিও বা অ্যাসিড টেস্ট রেশিও। কুইক রেশিও বা লিকুইড রেশিও বা অ্যাসিড টেস্ট রেশিও ইজ ইকাল টু কুইক অ্যাসেট ডিভাইড বাই কুইক লাইবিলিটিস। প্রশ্ন হচ্ছে কুইক অ্যাসেট আর কুইক লাইবিলিটিস কাকে বলে। কুইক অ্যাসেট ইজ ইকাল টু আমরা বলতে পারি কারেন্ট অ্যাসেট আমার যত রয়েছে, অর্থাৎ অ্যাসেট সাইডে আমার যত কারেন্ট অ্যাসেট রয়েছে, এই কারেন্ট অ্যাসেট থেকে যদি আমরা দুটো জিনিসকে বাদ দিই সেটাকে বলবো কুইক অ্যাসেট। কি কি দুটো জিনিস বলতে বোঝাচ্ছে, টোটাল কারেন্ট অ্যাসেট থেকে আমরা ইনভেন্টরিজটাকে নেব না, আমরা প্রিপেড এক্সপেন্সেসটাকে নেব না, সেটাকে বলবো কুইক অ্যাসেটস। অর্থাৎ কারেন্ট অ্যাসেটের টোটাল থেকে যদি আমরা ইনভেন্টরিজ আর প্রিপেড এক্সপেন্সেসকে বাদ দিয়ে দিই তাহলে আমরা বলবো কুইক অ্যাসেট। তাহলে কুইক অ্যাসেট কাকে বলে, এখানে যে আমরা কারেন্ট অ্যাসেটটাকে নিয়েছিলাম সেই কারেন্ট অ্যাসেট থেকে যদি আমরা ইনভেন্টরিজটাকে না নিই, প্রিপেড এক্সপেন্সেসকে না নিই, তাহলে সেটাকে আমরা বলবো কুইক অ্যাসেট। কুইক লাইবিলিটিস কাকে বলে, কারেন্ট লাইবিলিটিস থেকে যদি আমরা ব্যাংক ওভারড্রাফটটাকে না নিই, অর্থাৎ ব্যাংক ওভারড্রাফটটাকে যদি বাদ দিয়ে দিই, তাহলে আমরা বলবো কুইক লাইবিলিটিস। অর্থাৎ কুইক অ্যাসেট ডিভাইড বাই কুইক লাইবিলিটিস ইজ ইকাল টু আমার কুইক রেশিও। কুইক রেশিওর আইডিয়াল রেশিও অর্থাৎ উপযুক্ত রেশিও হচ্ছে 1:1। অর্থাৎ বলতে পারি 3 মাসের মধ্যে লোকে আমার কাছে 1 টাকা পায় এবং আমার তার এগেনস্টে 1 টাকা সম্পত্তি রয়েছে, এই অবস্থাটা ভালো। 1 টাকা পায়, 1 টাকা আমার সম্পত্তি রয়েছে, এটা মোটামুটি ভালো মনে করা হয়। এর থেকে বেটার হলে কোম্পানির আরও ভালো অবস্থা। এবার দেখো, অনেকের রেশিও করতে করতে প্রবলেম মনে হতে পারে যে কুইক রেশিও স্যার কী বলছে, কুইক লাইবিলিটিস কাকে বলছে, ইনভেন্টরিজ কোথা থেকে এলো, প্রিপেড এক্সপেন্সেস কোথা থেকে এলো। এই সমস্যাটা হওয়ার জন্যই আমি আগে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস, শিডিউল 3 ব্যালেন্স শিট, শিডিউল 3 স্টেটমেন্ট অফ পিএল, অর্থাৎ এই জিনিসটা খুব ভালোভাবে পয়েন্ট ওয়াইজ আইটেম বাই আইটেম তোমাদেরকে বুঝিয়েছি। কারেন্ট লাইবিলিটিসের মধ্যে কী কী আসে, কারেন্ট অ্যাসেটের মধ্যে কী কী আসে। তোমরা যারা প্রথম এই ক্লাসটা দেখছো তারা কিন্তু ভুল করছো। সবার আগে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিসে গিয়ে শিডিউল 3 ব্যালেন্স শিটটাকে আগে ভালো করে মুখস্থ করো, আইটেমগুলোকে বোঝো, তারপরেই তোমরা অ্যাকাউন্টিং রেশিওটা করো, না হলে কিন্তু একটা রেশিও তোমাদের হবে না। এইটুকু আমার অনুরোধ যে তোমরা আগে ব্যালেন্স শিটটাকে ভালো করে বুঝে তবে অ্যাকাউন্টিং রেশিও প্র্যাকটিস করো। এরপরে আসি আমরা সচ্ছলতার অনুপাত, অর্থাৎ আমার প্রথম ক্যাটাগরির রেশিও আমার কমপ্লিট হয়ে গেছে, তারল্যের অনুপাত বা লিকুইডিটি রেশিও। এখন আমরা করতে চলেছি সচ্ছলতার অনুপাত বা সলভেন্সি রেশিও, যেখানে বোঝাবে 12 মাসের বেশি আমার কত লাইবিলিটি রয়েছে, 12 মাসের কম আমার সেই লাইবিলিটি মেটানোর জন্য কত সম্পত্তি রয়েছে। সবার আগে দেনা মালিকানা অনুপাত বা ডেপ্ট ইকুইটি রেশিও। এই সলভেন্সি রেশিওর মধ্যে যত রেশিও রয়েছে সেগুলো নামের মধ্যেই উত্তর, অর্থাৎ মনে রাখাটা খুবই সহজ। ডেপ্ট আর ইকুইটি এই দুটোর মধ্যে যে সম্পর্কটা বোঝাবে সেটাই হচ্ছে আমার ডেপ্ট ইকুইটি রেশিও। ডেপ্ট ডিভাইড বাই ইকুইটি ইজ ইকাল টু ডেপ্ট ইকুইটি রেশিও। ডেপ্ট কাকে বলে, লং টার্ম ডেপ্ট বা লং টার্ম বরোইংস বা লং টার্ম লোন। অর্থাৎ এমন একটা লোন আমি নিয়ে বসে আছি যেটা 12 মাস পরে আমাকে ফেরত দিতে হবে, অর্থাৎ 4 বছর 5 বছরের জন্য লোন নিয়েছি, সেইটা হচ্ছে আমার ডেপ্ট বা লং টার্ম ডেপ্ট। আর ইকুইটি কথার অর্থ হচ্ছে মালিকের টাকা, মালিক বিজনেসে কত টাকা পায় সেটাকে বলা হয় শেয়ার হোল্ডার্স ফান্ড। আমি যদি ব্যালেন্স শিটটা খুলে একবার দেখাই, এই যে শেয়ার হোল্ডার্স ফান্ড, এটাই হচ্ছে মালিকের টাকা, এটাই হচ্ছে আমার ইকুইটি। ক্লিয়ার? তাহলে এর মধ্যে যতগুলো আইটেম রয়েছে এই সবগুলোকে আমরা বলবো ইকুইটি। আর ডেপ্ট কথার অর্থ হচ্ছে এই যে লং টার্ম বরোইংস, লোকে আমার কাছে অনেক বছর ধরে টাকা পাবে, 1 বছরের বেশি সময়ের পরে টাকা ফেরত দিতে হবে, এটাকে বলবো ডেপ্ট, অর্থাৎ বাইরের লোক আমার কাছে টাকা পায়। তাহলে ডেপ্ট ইকুইটি রেশিওর মধ্যে কী কী আসছে, ডেপ্ট ইকুইটি রেশিওর মধ্যে আসছে লং টার্ম ডেপ্ট ইজ ইকাল টু লং টার্ম লোনস, 12 মাসের পরে এমন কোনো লোন কি রয়েছে, আর হচ্ছে লং টার্ম ডিবেঞ্চার, লোকেদেরকে আমরা ডিবেঞ্চার ইস্যু করেছি আর সেই ডিবেঞ্চারের টাকা অনেক বছর পরে আমাকে ফেরত দিতে হয়, তাই এটাও আমার একটা লং টার্ম ডেপ্টের মধ্যে পড়ে। তাই লং টার্ম লোনস লং টার্ম ডেপ্টকে যোগ করলে আমরা পাবো লং টার্ম ডেপ্ট। তাই ডেপ্ট ডিভাইড বাই ইকুইটি, ইকুইটি কথার অর্থ হচ্ছে মালিকের টাকা। শেয়ার হোল্ডার্স ফান্ড ইজ ইকাল টু শেয়ার ক্যাপিটাল প্লাস রিজার্ভ অ্যান্ড সারপ্লাস, অর্থাৎ শেয়ার ক্যাপিটালের টাকা এবং রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের টাকা যদি যোগ করে দিই তাহলে আমরা পাবো হচ্ছে শেয়ার হোল্ডার্স ফান্ড। এই শেয়ার হোল্ডার্স ফান্ড আরও একটা ফর্মুলা রয়েছে বার করার, সেটা হচ্ছে আমরা যদি অ্যাসেট সাইডের টোটাল অ্যাসেট থেকে কারেন্ট লাইবিলিটিস এবং নন কারেন্ট লাইবিলিটিসগুলোকে বাদ দিয়ে দিই, অর্থাৎ অ্যাসেট সাইডের টোটাল থেকে কারেন্ট লাইবিলিটিস আর নন কারেন্ট লাইবিলিটিস, অর্থাৎ আমি যদি ভালো করে বোঝাই, অ্যাসেট সাইডের টোটাল মানেই হচ্ছে কি আমার
লাইবিলিটি সাইডের টোটাল, তাহলে লাইবিলিটি সাইডের টোটাল থেকে যদি এই হেডটা পুরোটা বাদ দিয়ে দিই, এই হেডগুলো সব বাদ দিই, তাহলে আমার পড়ে থাকবে কি শুধুমাত্র এটা, আর আমার লাগবে হচ্ছে শেয়ার হোল্ডার্স ফান্ড। তাহলে টোটাল থেকে যদি এটা এটা বাদ দিয়ে দিই তাহলে পড়ে থাকে এটা। তাহলে এটাও আমার একটা ফর্মুলা। তাহলে কিভাবে বেরোচ্ছে, একটা হচ্ছে আমার টোটাল অ্যাসেট, সেখান থেকে কারেন্ট লাইবিলিটিসগুলোকে সব বাদ দিয়ে দাও, নন কারেন্ট লাইবিলিটিসগুলোকে সব বাদ দিয়ে দাও, তাহলে পড়ে থাকবে আমার হচ্ছে শেয়ার হোল্ডার্স ফান্ড। আর যদি আমি ডাইরেক্টলি বার করি তাহলে শেয়ার ক্যাপিটাল প্লাস রিজার্ভ অ্যান্ড সারপ্লাস করলেও আমি পেয়ে যাবো শেয়ার হোল্ডার্স ফান্ড। আর সেই লং টার্ম ডেপ্ট আর শেয়ার হোল্ডার্স ফান্ডকে যদি ভাগ করি যে রেশিওটা বেরোবে সেটাই আমি বলবো ডেপ্ট ইকুইটি রেশিও। এনি ডাউট? আইডিয়াল ডেপ্ট ইকুইটি রেশিও হচ্ছে 2:1, অর্থাৎ 1 ভাগ যদি আমার লোকের কাছে দায় থাকে, 2 ভাগ যদি আমার সম্পত্তি থাকে, তাহলে সেটাই হচ্ছে আমার আইডিয়াল ডেপ্ট ইকুইটি রেশিও, এমসিকিউ আসতে পারে। এরপর হচ্ছে দ্বিতীয়, মোট সম্পত্তির দেনা অনুপাত, অর্থাৎ টোটাল অ্যাসেটের সাথে ডেপ্টের সম্পর্কটা বোঝাবে। আর ডেপ্ট এক্ষুনি আমরা জানলাম। আর টোটাল অ্যাসেট কথার অর্থ হচ্ছে অ্যাসেট সাইডের পুরো সম্পত্তি যোগ করলে যত সম্পত্তি আমার কাছে রয়েছে সেটাই হচ্ছে টোটাল অ্যাসেট। তাই টোটাল অ্যাসেট ডিভাইড বাই লং টার্ম ডেপ্ট আমার হচ্ছে ডেপ্ট ইকুইটি রেশিও। আর ডেপ্ট কাকে বলে এক্ষুনি আমরা আলোচনা করেছি। আর টোটাল সম্পত্তি আমার বিজনেসে যত ব্যালেন্স শিটের মধ্যে অ্যাসেট সাইডের টোটাল যত সম্পত্তি রয়েছে সেটাই হচ্ছে আমার টোটাল অ্যাসেট। আইডিয়াল টোটাল অ্যাসেট টু ডেপ্ট রেশিও ইজ ইকুয়াল টু 2:1, তাহলে এটারও আইডিয়াল রেশিও হচ্ছে 2:1। এরপর মালিকানা অনুপাত বা প্রপার্টারি রেশিও কাকে বলে? প্রপার্টারি রেশিও ইজ ইকুয়াল টু মালিকের টাকার সাথে সম্পত্তির কি সম্পর্ক, অর্থাৎ মালিকের টাকা বলতে ইকুইটি অথবা শেয়ার হোল্ডার্স ফান্ড ডিভাইড বাই টোটাল অ্যাসেট। তাহলে মালিকের কত টাকা রয়েছে, শেয়ার হোল্ডার্স ফান্ড, এক্ষুনি আমরা যেটা আলোচনা করলাম যে শেয়ার হোল্ডার্স ফান্ড কাকে বলে, শেয়ার ক্যাপিটাল প্লাস রিজার্ভ অ্যান্ড সারপ্লাস, অথবা আমরা এরকমভাবে বার করতে পারি টোটাল অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটিস মাইনাস কারেন্ট লাইবিলিটি, নন কারেন্ট লাইবিলিটি, অথবা এটাকে আমরা বার করতে পারি আরও একটা মেথডে, নন কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটিস মাইনাস নন কারেন্ট লাইবিলিটিস, অথবা আমরা বার করতে পারি নন কারেন্ট অ্যাসেট প্লাস ওয়ার্কিং ক্যাপিটাল মাইনাস কারেন্ট লাইবিলিটিস। এই তিনটে ফর্মুলা রয়েছে, এই ফর্মুলা দিয়ে যেমন যেমন অঙ্কের মধ্যে আমার ইনফরমেশন থাকবে আমরা শেয়ার হোল্ডার্স ফান্ডকে বার করে নেব। এরপরে তাহলে টোটাল অ্যাসেট এটা আমাদের তো হয়ে গেছে, মালিকানা অনুপাত শেয়ার হোল্ডার্স ফান্ড ডিভাইড বাই টোটাল অ্যাসেট ইজ ইকুয়াল টু আমার প্রপার্টারি রেশিও। মালিকের টাকা বিজনেসের কাছে কত রয়েছে টোটাল সম্পত্তির মধ্যে, এই সম্পর্কটাই বোঝাচ্ছে মালিকানা অনুপাত বা প্রপার্টারি রেশিও। আইডিয়াল প্রপার্টারি রেশিও ইজ ইকুয়াল টু 50%, অর্থাৎ কোনো বিজনেসে টোটাল যা সম্পত্তি রয়েছে, অর্থাৎ যদি 100 টাকার সম্পত্তি হয় তার মধ্যে 50 টাকা যদি মালিকের টাকা হয় তাহলে সেটাকে বলবো নর্মালি বিজনেসে ভালো। এর থেকে যদি বেশি হয় সেটা আরও ভালো, তার মানে বোঝা যাচ্ছে মালিকের নিজের টাকায় বিজনেস চলছে, বাইরের লোকের কাছ থেকে আমার কোনো টাকা নেওয়ার দরকারই পড়েনি, তাহলে এই ধরনের বিজনেসকে আমি ভালো বিজনেস বলবো। এরপর হচ্ছে সুদ রক্ষা অনুপাত বা সুদ নিরাপত্তা অনুপাত, ইন্টারেস্ট কভারেজ রেশিও। ইন্টারেস্ট কভারেজ রেশিও ইজ ইকাল টু প্রফিট, অর্থাৎ নেট প্রফিট বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স, আমার বিজনেসে কত টাকা প্রফিট হয়েছে এই বছর এবং সেই প্রফিটটা বিজনেসের ইন্টারেস্টটা পেমেন্ট করতে সক্ষম কিনা, এই সম্পর্কটাকে বলা হয় ইন্টারেস্ট কভারেজ রেশিও। অর্থাৎ আমরা যে লং টার্ম লোন ডিবেঞ্চার নিয়ে বসে আছি এবং তার উপর একটা ফিক্সড ইন্টারেস্ট প্রত্যেক বছর পেমেন্ট করতে হয়, সেই ইন্টারেস্টের টাকাটা আমি বিজনেসের প্রফিট থেকে দিতে পারছি কিনা, অর্থাৎ প্রফিট অ্যাটলিস্ট এইটুকু হচ্ছে কিনা সেটাই প্রমাণ করে, সেটাই হচ্ছে ইন্টারেস্ট কভারেজ রেশিও। এবার এখানে নেট প্রফিট বলতে বলা হয় সেই নেট প্রফিট যেখান থেকে এখনও আমরা ইন্টারেস্টের টাকা এবং ট্যাক্সের টাকা বাদ দিইনি, অর্থাৎ আমার নেট প্রফিট বেরিয়েছে সেখান থেকে এখনও আমরা ইন্টারেস্ট পেমেন্ট করিনি, সেখান থেকে এখনও আমরা ট্যাক্স পেমেন্ট করিনি, অর্থাৎ এই দুটো পেমেন্ট করার আগের যে নেট প্রফিট সেটাকে এখানে বোঝানো হচ্ছে। অর্থাৎ নেট প্রফিট বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স ডিভাইড বাই ইন্টারেস্ট অন লং টার্ম ডেপ্ট, অর্থাৎ অনেক বড়, অর্থাৎ 12 মাসের বেশি যে লোন নিয়ে বসে আছি তার উপর যে ইন্টারেস্ট দিচ্ছি সেই ইন্টারেস্টটা বার করব। আর নেট প্রফিটের সাথে এই ইন্টারেস্টের সম্পর্কটাকে আমরা বলি ইন্টারেস্ট কভারেজ রেশিও। আর ইন্টারেস্ট কভারেজ রেশিওটা টাইমসে বেরোবে, 6 to 7 টাইমসের মধ্যে আমাদের হচ্ছে আইডিয়াল ইন্টারেস্ট কভারেজ রেশিও। আমরা যদি বলি কোনো একটা বিজনেসের 6 টাইমস ইন্টারেস্ট কভারেজ রেশিও রয়েছে, অর্থাৎ আমার যদি 1 টাকা ইন্টারেস্ট হয় সেটাকে দেওয়ার জন্য আমার 6 টাকা প্রফিট হয়, এটাও আমার একটা আইডিয়াল। অথবা 7 টাইমস কোনো বিজনেসে 1 টাকা যদি আমার ইন্টারেস্ট থাকে যেটা দিতে হবে কালকেই,
তার এগেনস্টে বিজনেসে প্রফিট করেছি 7 টাকার প্রফিট, আর 7 টাকা প্রফিট করেছি, 1 টাকা আমার ইন্টারেস্ট দিতে হবে, তাহলে এই কন্ডিশনটাকে আমরা বলবো বিজনেসের ভালো প্রফিট বা ইন্টারেস্ট কভারেজ রেশিওটা ভালো। এর থেকে যদি বেশি হয় আরও ভালো, 10 টাইমস, 12 টাইমস, 30 টাইমস যদি হয় তাহলে আরও ভালো, অর্থাৎ আমার যা ইন্টারেস্ট দিতে হয় তার থেকে অনেক অনেক বেশি আমি প্রফিট করি। এবার আমরা দেখি নেট প্রফিট বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্সটা কীভাবে বেরোয়। সবার আগে আমার কাছে প্রফিট বেরিয়েছে, সেই প্রফিটটা থেকে এখনও আমরা ইন্টারেস্ট বা ট্যাক্সের টাকা পেমেন্ট করিনি, তাই একে বলছি বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। এখান থেকে আমরা ইন্টারেস্টের টাকাটাকে পেমেন্ট করে দিলাম, মাইনাস করে দিলাম, এবং যে প্রফিটটা পড়ে থাকলো সেটাকে আমরা বলবো প্রফিট বিফোর ট্যাক্স, কারণ এখনও ট্যাক্স পেমেন্ট করিনি বা পিবিটি। সেখান থেকে ট্যাক্স পেমেন্ট করলে আমরা বলতে পারি প্রফিট আফটার ট্যাক্স বা পিএটি। তাহলে আমরা কি বললাম, প্রফিট বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স, সেখান থেকে ইন্টারেস্ট পেমেন্ট করেছি তাহলে প্রফিট বিফোর ট্যাক্স, সেখান থেকে ট্যাক্স পেমেন্ট করলাম প্রফিট আফটার ট্যাক্স। এবার অঙ্কের মধ্যে তোমাকে যদি এটা বলে দেওয়া থাকে তাহলে তো ইজিলি হয়ে গেল, কিন্তু অঙ্কের মধ্যে আমাদের এই অ্যামাউন্টটা বলে দেওয়া থাকবে সব কিছু লেস করে, তাহলে আমরা এইখানে পৌঁছতে হবে। কীভাবে পৌঁছবো, তাহলে এর সাথে আগে ট্যাক্স যোগ করে দেবো, পেয়ে যাবো প্রফিট বিফোর ট্যাক্স, ট্যাক্সের সাথে আমরা ইন্টারেস্ট যোগ করে দেবো, পেয়ে যাবো হচ্ছে প্রফিট বিফোর ইন্টারেস্ট অ্যান্ড বিফোর ট্যাক্স, এবং সেই অ্যামাউন্টটা দিয়ে আমরা বার করবো হচ্ছে ইন্টারেস্ট কভারেজ রেশিও। এনি ডাউট? তাহলে অলরেডি আমাদের দুটো ক্যাটাগরি শিখে নিয়েছি। এরপরে আমরা শিখতে চলেছি কার্যকরী ক্ষমতার অনুপাত বা আবর্তনের অনুপাত বা টার্নওভার রেশিও বা অ্যাক্টিভিটি রেশিওস। এখানে আমরা সমস্ত টার্নওভার বা সেলসের সাথে আমরা বিভিন্ন আইটেমের সম্পর্কগুলোকে বার করার চেষ্টা করব। সবার আগে মজুদ পণ্যের অনুপাত বা মজুদ পণ্যের আবর্তনের অনুপাত বা ইনভেন্টরি টার্নওভার রেশিও, অর্থাৎ আমার কাছে কত টাকার স্টক রয়েছে সেটা কত তাড়াতাড়ি বিক্রি হয়ে যায়, আবার ক্যাশে কনভার্ট হয়, আবার আমি জিনিস বানাই, আবার বিক্রি করি, এটা কত তাড়াতাড়ি হয়, এই জিনিসটাকে বোঝা হয় ইনভেন্টরি টার্নওভার রেশিও। তাহলে ইনভেন্টরি টার্নওভার রেশিও ইজ ইকুয়াল টু কস্ট অফ গুডস সোল্ড ডিভাইড বাই অ্যাভারেজ ইনভেন্টরি। অ্যাভারেজ ইনভেন্টরি কথার অর্থ হচ্ছে কি, আমার ওপেনিংয়ে কত টাকার ইনভেন্টরি ছিল প্লাস ক্লোজিংয়ে এখনও কত টাকার স্টক পড়ে রয়েছে, এই দুটোকে যোগ করলাম, ডিভাইডেড বাই 2 করলেই আমরা পাবো হচ্ছে অ্যাভারেজ ইনভেন্টরি সারা বছর কত ছিল। এরপরে কস্ট অফ গুডস সোল্ড বলতে কী বোঝায়, আমি যদি ধরে নাও, আমি যদি বলি 100 টাকার জিনিসটা 120 টাকাতে বাজারে বিক্রি করে এসছে, তাহলে 120 টাকাটাকে আমরা বলতে পারি সেলস। আর 120 টাকা বিক্রি করেছি কত দামের জিনিসটাকে, 100 টাকার জিনিসটাকে, এই 100 টাকাটাই হচ্ছে কস্ট অফ গুড সোল্ড, অর্থাৎ যে জিনিসটা বিক্রি করেছি তার কস্ট কত টাকা, বোঝা গেছে? তাহলে কস্ট অফ গুড সোল্ডকে বার করার একটা ফর্মুলা রয়েছে, কস্ট অফ গুড সোল্ড বা সিওজিএস ইজ ইকুয়াল টু সেলস মাইনাস গ্রস প্রফিট। এবার সেলসকে ভালো ভাষায় বলা হয় রেভিনিউ ফ্রম অপারেশন, অর্থাৎ যে জিনিসের ব্যবসা সেখান থেকে আমার রেভিনিউ কত টাকা হয়েছে সেটাকেই বলা হয় সেল। তাহলে রেভিনিউ ফ্রম অপারেশন অর সেল মাইনাস গ্রস প্রফিট, অর্থাৎ প্রফিটটাকে যদি বাদ দিয়ে দিই তাহলেই পাবো কস্ট। 100 টাকার জিনিস 120 টাকায় বিক্রি করেছি, তাহলে 20 টাকার প্রফিট হয়েছে, তাহলে 120 থেকে যদি 20 টাকা বাদ দিয়ে দিই তাহলে পড়ে থাকে 100 টাকা, আর এই 100 টাকাটাই হচ্ছে আমার ওই জিনিসটার কস্ট, যে 100 টাকার দামের একটা জিনিস আমরা 120 টাকায় বিক্রি করে 20 টাকা প্রফিট করেছি। তাহলে এছাড়া আরও একটা রকমভাবে বার করা যেতে পারে, অর ওপেনিং স্টক, বছরের শুরুতে আমার কাছে কত টাকার স্টক পড়েছিল, অ্যাড নেট পারচেস, এই বছর আরও কত স্টক কিনেছি, অ্যাড ডাইরেক্ট এক্সপেন্সেস, কত টাকা খরচা হয়েছে কিনতে গিয়ে, মাইনাস ক্লোজিং স্টক, এখনও কত টাকার স্টক পড়ে রয়েছে, করলে যে অ্যামাউন্টটা বেরোবে সেটাও হচ্ছে আমার কস্ট অফ গুডস সোল্ড বা সিওজিএস। ক্লিয়ার? তাহলে আমরা অ্যাভারেজ ইনভেন্টরি পেয়ে গেছি, আমরা কস্ট অফ গুডস সোল্ড পেয়ে গেলাম, আমরা কস্ট অফ গুডস সোল্ডকে অ্যাভারেজ ইনভেন্টরি দিয়ে ভাগ করব, আমরা পেয়ে যাবো ইনভেন্টরি টার্নওভার রেশিও। এই ইনভেন্টরি টার্নওভার রেশিওটাও আমার টাইমসে বেরোবে, অর্থাৎ 2 টাইমস, 3 টাইমস, 4 টাইমস। ক্লিয়ার? এরপর প্রাপ্যের আবর্তনের অনুপাত বা ট্রেড রিসিভেবলস টার্নওভার রেশিও। ট্রেড রিসিভেবলস বলতে কী বোঝায়, ট্রেড রিসিভেবলস কথার অর্থ হচ্ছে ডেটার্স প্লাস বিল রিসিভেবল, এই দুটোকে একসাথে বলা হয় ট্রেড রিসিভেবলস। তাহলে ট্রেড রিসিভেবলস টার্নওভার রেশিও, সেলসের সাথে ট্রেড রিসিভেবলের যে সম্পর্ক সেটাকে বলা হয় ট্রেড রিসিভেবলস টার্নওভার রেশিও। আচ্ছা, এখানে সেলস বলতে কোন সেলসকে বোঝাবো, আমার ডেটাস কখন জন্মায়, যখন আমরা ধারে কোনো কিছু বিক্রি করি তখনই আমার ডেটাস জন্মায়, যে অমুক ব্যক্তিকে আমি ধারে বিক্রি করেছি, অমুক ব্যক্তির কাছে আমি টাকা পাই, আর সেই ব্যক্তিটাই আমার ডেটাস। তাহলে এখানে সেলস বলতে ক্রেডিট সেলসকে বোঝাবে, তাই নেট ক্রেডিট সেলস
অর্থাৎ কত টাকা আমি ধারে বিক্রি করেছি। আর নেট কথার অর্থ হচ্ছে সেলস থেকে যদি আমার কিছু রিটার্ন থাকে, ধরো মনে রাও মনে করো 50,000 টাকার জিনিস আমরা বিক্রি করলাম, তার থেকে 5,000 টাকার জিনিস লোকে আমাকে ফেরত দিয়ে দিয়েছে, তাহলে অ্যাকচুয়ালি নেট সেলস কত? 45,000-এর। তাই বলা হচ্ছে নেট ক্রেডিট সেলস, অর্থাৎ রিটার্ন বিয়োগ করার পরে নেট আমি কত টাকার জিনিস ধারে বিক্রি করেছি ডিভাইড বাই অ্যাভারেজ ট্রেড রিসিভেবলস। আর অ্যাভারেজ ট্রেড রিসিভেবলস কীভাবে বেরোয়? ওপেনিং প্লাস ক্লোজিং ডিভাইড বাই 2। আর নেট ক্রেডিট সেলসকে অ্যাভারেজ ট্রেড রিসিভেবলস দিয়ে আমরা যদি ভাগ করে দিই, যে রেশিওটা পাবো সেটাকে আমরা বলবো ট্রেড রিসিভেবলস টার্নওভার রেশিও। এই ট্রেড রিসিভেবলস টার্নওভার রেশিওটাও টাইমসে বেরোবে। ক্লিয়ার না? এরপর 3, ট্রেড রিসিভেবলস টার্নওভার রেশিও ঠিক উল্টো হচ্ছে ট্রেড পেয়েবলস টার্নওভার রেশিও। অর্থাৎ এখানে লোকে আমার কাছে কত টাকা পায়। ট্রেড পেয়েবলস বলতে কি বোঝানো হয়? ট্রেড পেয়েবলস বলতে বোঝানো হয় ক্রেডিটর্স প্লাস বিলস পেয়েবল, এই দুটোকে যোগ করলে আমরা পাই হচ্ছে ট্রেড পেয়েবলস। ক্রেডিটার্স কখন জন্মায়? যখন আমরা কোনো কিছু ধারে কিনি তখন ক্রেডিটার্স জন্মায়। তাহলে ধারে কেনা বলতে বোঝানো হয় ক্রেডিট পারচেস, তাই এখানে ক্রেডিট পারচেসের সাথে সম্পর্কটাকে বোঝাবে। তাহলে নেট ক্রেডিট পারচেস, অর্থাৎ ধারে কিনেছি তার থেকে কত টাকা ফেরত দিয়েছে এটা বিয়োগ করলে আমরা বলতে পারি নেট কত টাকার কিনেছি। তাই নেট ক্রেডিট পারচেস ডিভাইড বাই অ্যাভারেজ ট্রেড পেয়েবলস, এই দুটো সম্পর্ককে বোঝানো হবে ট্রেড পেয়েবলস টার্নওভার রেশিও। অর্থাৎ অ্যাভারেজ ট্রেড পেয়েবলস ইজ ইকুয়াল টু ওপেনিং প্লাস ক্লোজিং ট্রেড পেয়েবলস ডিভাইড বাই 2 করলে অ্যাভারেজ ট্রেড পেয়েবলস পেলাম। এবার হচ্ছে নেট ক্রেডিট পারচেস। নেট ক্রেডিট পারচেস কীভাবে পাওয়া যায়? যে আমি কত টাকা ধারে কিনেছি, ক্রেডিট পারচেস কত টাকা, সেখান থেকে লেস করে দেবো রিটার্ন কত টাকা আমরা ফেরত দিয়ে দিলাম, তাহলে আমরা বলবো নেট ক্রেডিট পারচেস। এই নেট ক্রেডিট পারচেসকে ডিভাইড করবো অ্যাভারেজ ট্রেড পেয়েবলস দিয়ে, আমরা পেয়ে যাবো যে ট্রেড পেয়েবলস টার্নওভার রেশিও। এরপরে ফিক্সড অ্যাসেটস টার্নওভার রেশিও। ফিক্সড অ্যাসেটস টার্নওভার রেশিও কাকে বলে? তাহলে যেখানে ফিক্সড অ্যাসেটের সাথে টার্নওভারের সম্পর্ক বোঝাবে সেটাই হচ্ছে ফিক্সড অ্যাসেট টার্নওভার রেশিও। এখানে রেভিনিউ ফ্রম অপারেশন অর্থাৎ সেলস, আমরা এখানে টোটাল সেলসটাকে নিচ্ছি, না তো এখানে আমরা শুধু ক্রেডিট সেলসটাকে নিচ্ছি, না তো আমরা ক্রেডিট পারচেস নিচ্ছি, না তো আমরা COGS নিচ্ছি, আমরা এখানে মেন সেলসটাকে নেব। অর্থাৎ আমি যদি বলি 100 টাকার জিনিস 120 টাকাতে বিক্রি করেছি, 120 টাকাটা হচ্ছে আমার সেলস, এই 120 টাকাটাকে আমরা এখানে নেব, অর্থাৎ রেভিনিউ ফ্রম অপারেশন অর্থাৎ যেটাকে বলে সেলস, এই সেলস ডিভাইড বাই নেট ফিক্সড অ্যাসেট। ফিক্সড অ্যাসেট কথার অর্থ কি? ফিক্সড অ্যাসেট মানে এমন কোনো সম্পত্তি যেটা আমার 12 মাসের বেশি আমার কাছে থাকে, যেমন ধরনের হচ্ছে প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট, ব্যালেন্স শিটের মধ্যে আমরা পড়েছি লাস্ট ক্লাসে। বিল্ডিং, ফার্নিচার, ল্যান্ড, এই সমস্ত সম্পত্তিকে বলা হয় ফিক্সড অ্যাসেট। আর এই ফিক্সড অ্যাসেট থেকে যদি আমরা ডেপ্রিসিয়েশনটাকে বাদ দিয়ে দিই, যে অ্যামাউন্টটা থাকবে সেটাকেই বলবো নেট ফিক্সড অ্যাসেট। তাহলে ফিক্সড অ্যাসেট থেকে ডেপ্রিসিয়েশন বিয়োগ করে দিলে পাওয়া যায় হচ্ছে নেট ফিক্সড অ্যাসেট। আর সেলস ডিভাইড বাই নেট ফিক্সড অ্যাসেট হচ্ছে আমার ফিক্সড অ্যাসেট টার্নওভার রেশিও। এটাও আমাদের টাইমসে বেরোবে। ক্লিয়ার? এরপর একটা ইম্পর্টেন্ট রেশিও আমরা করব, সেটা হচ্ছে কার্যকরী মূলধনের আবর্তনের অনুপাত বা ওয়ার্কিং ক্যাপিটাল টার্নওভার রেশিও। ওয়ার্কিং ক্যাপিটাল টার্নওভার রেশিও বোঝার আগে আমাদের বুঝতে হবে যে ওয়ার্কিং ক্যাপিটাল কাকে বলে। ওয়ার্কিং ক্যাপিটাল কথার অর্থ হচ্ছে কি, আমার কাছে কারেন্ট অ্যাসেট কত রয়েছে, কারেন্ট লাইবিলিটিস কত রয়েছে, অর্থাৎ 12 মাসের মধ্যে সম্পত্তি কত রয়েছে, 12 মাসের মধ্যে লোককে কত টাকা দিতে হবে। আমার যদি এই সম্পত্তিটা এই লাইবিলিটির থেকে বেশি হয়, যতটুকু বেশি রয়েছে সেইটাকে বলি ওয়ার্কিং ক্যাপিটাল। অর্থাৎ 12 মাসের মধ্যে লোক টাকা চাইতে এলো, আমি তাকে টাকা দিয়ে দিলাম, তার থেকে অতিরিক্ত যত টাকার কারেন্ট অ্যাসেট আমার কাছে পড়ে রয়েছে, যে টাকাটা চাইলেই আমি এক্ষুনি অন্য কোনো কাজে ইউজ করতে পারি, ব্যবসার প্রত্যেক দিন চালাতে ইউজ করতে পারি, তাকে বলা হয় ওয়ার্কিং ক্যাপিটাল। ওয়ার্কিং মানে হচ্ছে প্রত্যেক দিন ইউজ করার জন্য যে ক্যাপিটাল বা সম্পত্তি আমার কাছে রয়েছে সেটাই হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল। এবার টোটাল কারেন্ট অ্যাসেটটাকে তো আমরা ওয়ার্কিং ক্যাপিটাল বলতে পারি না, কেন? তার মধ্যে কারেন্ট লাইবিলিটিস, ক্রেডিটার্স তো আমার কাছে টাকা পাবে, কারণ ক্রেডিটার্স তো আমার কাছে টাকা পাবে। তাহলে ক্রেডিটার্স আমার কাছে এক্ষুনি টাকা চাইতে এলো, আমি কি পুরো সম্পত্তিটা মধ্যে থেকে তাকে টাকাটা দিতে হবে, এবং বাকি অতিরিক্ত যতটুকু কারেন্ট অ্যাসেট পড়েছে সেইটা আমি বলতে পারি ব্যবসার কাজে প্রত্যেকদিন ইউজ করতে পারি। তাহলে অতিরিক্ত কারেন্ট অ্যাসেট লাইবিলিটি মেটানোর পরে যত পড়ে থাকে সেটাই হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল। ওয়ার্কিং ক্যাপিটালের ফর্মুলা কি? কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটিস। অর্থাৎ আমি ব্যালেন্স শিটে যদি বলি এই যত কারেন্ট অ্যাসেট আছে সেখান থেকে আমি বিয়োগ করে দেবো যত কারেন্ট লাইবিলিটিস আছে, এবং আমার অতিরিক্ত যত কারেন্ট অ্যাসেট পড়ে থাকবে সেটাকে আমরা বলবো ওয়ার্কিং ক্যাপিটাল।
এবং এই যেই আমার ওয়ার্কিং ক্যাপিটালটা বেরিয়ে গেল, আমরা সেলস বা রেভিনিউর সাথে ওয়ার্কিং ক্যাপিটালের যে সম্পর্ক, অর্থাৎ সেলস ডিভাইড বাই ওয়ার্কিং ক্যাপিটাল যেটা পাবো সেটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল টার্নওভার রেশিও, এবং এটাও আমার টাইমসে বেরোবে। ক্লিয়ার না? তাহলে এটা আমাদের খুবই ভালো একটা কনসেপ্ট ছিল, এবং ওয়ার্কিং ক্যাপিটালের কনসেপ্টটা কিন্তু গুরুত্বপূর্ণ ছিল, এখান থেকে কিন্তু আমাদের এমসিকিউ আসবে। এরপরে আমাদের লাস্ট ক্যাটাগরি, যেটাকে বলা হচ্ছে মুনাফা যোগ্যতার অনুপাত বা প্রফিটেবিলিটি রেশিও, অর্থাৎ বিজনেস কত টাকা প্রফিট করেছে তার সাথে সেলসের যে সম্পর্কটা, অর্থাৎ এত টাকার জিনিস বিক্রি করেছি সেই তুলনায় কত টাকা প্রফিট করেছি, এটাকে বলবো আমরা প্রফিটেবিলিটি রেশিও বা মুনাফা যোগ্যতার অনুপাত। এর মধ্যে কী কী রেশিও রয়েছে? সবার আগে মোট মুনাফার অনুপাত বা গ্রস প্রফিট রেশিও। আমরা যদি ট্রেডিং অ্যাকাউন্ট করে থাকি, ট্রেডিং অ্যাকাউন্ট থেকে আমার বেরোতে হচ্ছে গ্রস প্রফিট, আর এই পাশে থাকতো আমার সেলস। তাহলে সেলস গ্রস প্রফিটের মধ্যে, গ্রস প্রফিট সেলসের মধ্যে কত টাকা রয়েছে সেটা হচ্ছে আমার গ্রস প্রফিট রেশিও। তাই গ্রস প্রফিট রেশিও ইজ ইকাল টু মোট মুনাফার অনুপাত ইজ ইকাল টু গ্রস প্রফিট ডিভাইড বাই সেলস ইন্টু 100। এটা আমার পার্সেন্টেজে বেরোবে, এবং যত পার্সেন্ট বেরোলো সেটাই আমরা বলতে পারি আমার বিজনেসের গ্রস প্রফিট এত টাকা, অর্থাৎ প্রত্যেক বছর বিজনেস করে আমি এত টাকা গ্রস প্রফিট কামাই। গ্রস প্রফিট কীভাবে বেরোয়? সেলস থেকে যদি সিওজিএস কস্ট অফ গুডস সোল্ড বাদ দিয়ে দিই সেটাই আমার গ্রস প্রফিট। যেমন করে আমি যদি বলি 100 টাকার জিনিস 120 টাকায় বিক্রি করে 20 টাকা আমার প্রফিট হয়েছে, তাহলে আমার গ্রস প্রফিট তো আমরা জানতে পারলাম। কীভাবে বার করলাম? আমরা বার করলাম সেলস থেকে কস্ট বাদ দিয়ে দিলাম, প্রফিট পেয়ে গেলাম, অর্থাৎ সেলস মাইনাস কস্ট ইজ ইকাল টু জিপি। তাই বলা হচ্ছে সেলস মাইনাস কস্ট, অর্থাৎ কস্ট অফ গুডস সোল্ড, যত টাকা জিনিস বিক্রি করেছি তার কস্ট কত, আমরা পাবো হচ্ছে গ্রস প্রফিট। এবারে গ্রস প্রফিট বার করার, এই কস্ট অফ গুডস সোল্ড বার করার ফর্মুলা আমরা আগের একটা রেশিওতে প্রথমেই শিখেছি। কস্ট অফ গুডস সোল্ড ইজ ইকাল টু ওপেনিং স্টক প্লাস পারচেস প্লাস ডাইরেক্ট এক্সপেন্সেস মাইনাস ক্লোজিং স্টক। এই কটা আইটেম আমরা যোগ বিয়োগ করবো, আমরা পেয়ে যাবো হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। ক্লিয়ার না? এরপর নেট প্রফিট রেশিও, আমরা ট্রেডিং অ্যাকাউন্ট থেকে জিপি বার করি, সেই জিপিটা চলে যায় হচ্ছে পিএল অ্যাকাউন্টের মধ্যে, এবং সেই পিএল অ্যাকাউন্টের জিপির সাথে অন্যান্য ইনকাম, অন্যান্য এক্সপেন্সেসগুলোকে বিয়োগ করি এবং পাই হচ্ছে নেট প্রফিট, অর্থাৎ বিজনেসে করে আমরা অ্যাকচুয়ালি ফাইনালি কত টাকা প্রফিট কামিয়েছি। এই নেট প্রফিটের সাথে সেলসের সম্পর্ককে আমরা বলবো নেট প্রফিট রেশিও, অর্থাৎ নেট প্রফিট ডিভাইড বাই সেলস বা রেভিনিউ ইন্টু 100, সেই পার্সেন্টেজটাকে আমরা বলবো নেট প্রফিট রেশিও। ক্লিয়ার? এরপরে রিটার্ন অন ইনভেস্টমেন্ট বা আরওআই বা বিনিয়োগ প্রতি আয়, অর্থাৎ বিজনেসে কত টাকা লোকে ইনভেস্ট করেছে এবং মালিক কত টাকা ইনভেস্ট করেছে, অর্থাৎ একটা বিজনেস টোটাল কত টাকা ইনভেস্টেড রয়েছে সেই তুলনায় বিজনেস কত টাকা প্রফিট করেছে, সেই দুটোর মধ্যে সম্পর্ককে আমরা বলবো রিটার্ন অন ইনভেস্টমেন্ট। অর্থাৎ আমি বলতে পারি এই বিজনেসে আমি ইনভেস্ট করে কত টাকা রিটার্ন কামাতে পারি। রিটার্ন অন ইনভেস্টমেন্ট বা আরওআই ইজ ইকাল টু নেট প্রফিট, কত টাকা আমি কামিয়েছি বিফোর ইন্টারেস্ট, ট্যাক্স অ্যান্ড ডিভিডেন্ড, অর্থাৎ ট্যাক্সের টাকা, ইন্টারেস্টের টাকা এবং ডিভিডেন্ড টাকা দেওয়ার আগে নেট প্রফিট কত টাকা কামিয়েছি, ডিভাইড বাই ক্যাপিটাল এমপ্লয়েড। ক্যাপিটাল এমপ্লয়েড কথার অর্থ হচ্ছে কি কত টাকা বিজনেসে ইনভেস্টেড রয়েছে। ক্যাপিটাল এমপ্লয়েড ইজ ইকাল টু মালিকের টাকা, কারণ মালিক বিজনেসে টাকা দিয়েছে, বিজনেসে ইনভেস্ট করেছে। আর কারা টাকা দিয়েছে? আর টাকা দিয়েছে লং টার্ম ডেটস, অর্থাৎ ব্যাংক থেকে আমি লোন নিয়েছি, সেই লোনের টাকাটাও তো বিজনেসে আছে। আমরা ডিবেঞ্চার বিক্রি করেছি, সেই টাকাটাও তো বিজনেসে ইনভেস্টেড আছে। তাহলে মালিকের টাকা ইনভেস্টেড আছে, বাইরের লোকের টাকা ইনভেস্টেড আছে, এই দুটোকে যোগ করলে আমরা বলবো টোটাল কত টাকা বিজনেসে ইনভেস্টেড আছে, এবং প্রফিট আমি কত টাকা কামিয়েছি, এই দুটোর মধ্যে সম্পর্ককে বলবো রিটার্ন অন ইনভেস্টমেন্ট বা আরওআই। ক্যাপিটাল এমপ্লয়েড বার করার আরও একটা ফর্মুলা রয়েছে, নন কারেন্ট অ্যাসেট, অর্থাৎ কত টাকার নন কারেন্ট অ্যাসেট আমার কাছে আছে, প্লাস ওয়ার্কিং ক্যাপিটাল, এই দুটোকে যদি আমরা যোগ করে দিই তাহলেও আমরা পাবো হচ্ছে ক্যাপিটাল এমপ্লয়েড। ক্লিয়ার না? তাহলে টোটাল কত টাকা বিজনেসে ইনভেস্টেড আছে তার সাথে সম্পর্ক বোঝাচ্ছি টোটাল কত টাকা প্রফিট কামিয়েছি, কিন্তু সেই প্রফিট থেকে ইন্টারেস্ট, ট্যাক্স এবং ডিভিডেন্ড বাদ দেওয়ার আগে, অর্থাৎ যদি বাদ দেওয়া থাকে তাহলে এই তিনটে জিনিসকে আমরা যোগ করে দেবো, আমরা পাবো হচ্ছে নেট প্রফিট বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স অ্যান্ড ডিভিডেন্ড, এবং সেটাকে ডিভাইড করে দেবো ক্যাপিটাল এমপ্লয়েড দিয়ে, এবং আমরা পাবো হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট বা আরওআই। আমাদের আজকের ক্লাসের লাস্ট দুটো টপিক আর ইম্পর্টেন্ট টপিক, কারণ এর মধ্যে কনসেপ্ট রয়েছে। আমরা সেটা বুঝতে গেলে সবার আগে বুঝতে হবে ট্রেডিং অ্যান্ড পিএল অ্যাকাউন্টটাকে। দেখো, আমরা যখন বিজনেস করি সেই বিজনেস থেকে সবার আগে কী করি? ট্রেডিং অ্যাকাউন্ট। এবং ট্রেডিং অ্যাকাউন্টের মধ্যে আমরা কী করতাম? ট্রেডিং অ্যাকাউন্টের মধ্যে আমাদের এখানে থাকতো ওপেনিং স্টক, পারচেস,
ডাইরেক্ট এক্সপেন্সেস, এপাশে থাকতো ক্লোজিং স্টক। এবং ওপেনিং প্লাস পারচেস প্লাস ডাইরেক্ট এক্সপেন্সেস করার পর ক্লোজিং স্টক যদি বাদ দিই তাহলে আমরা বলতে পারি কস্ট অফ গুডস সোল্ড, অর্থাৎ কত টাকার সম্পত্তি আমরা বিক্রি করেছি। এবং এখানে থাকতো সেলস, এই পাশে বেরোতো গ্রস প্রফিট। ক্লিয়ার না? তাহলে রেভিনিউ ফ্রম অপারেশন অর্থাৎ সেলস থেকে যদি কস্ট অফ গুড সোল্ড, কত দামের জিনিস বিক্রি করেছি সেটা যদি বিয়োগ করে দিই তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা পাবো হচ্ছে গ্রস প্রফিট। অর্থাৎ সেলস মাইনাস কস্ট ইজ ইকাল টু হচ্ছে গ্রস প্রফিট। কত টাকার সম্পত্তি বিক্রি করেছি? মনে করো আমি 100 টাকার সম্পত্তি 120 টাকায় বিক্রি করেছি, তাহলে 120 থেকে যদি 100 টাকাটা বাদ দিয়ে দিই তাহলে আমি বলতে পারি 20 টাকার প্রফিট হয়েছে, আর এটাই আমার গ্রস প্রফিট। তাহলে কী বেরোচ্ছে আমার? সেলস বা রেভিনিউ ফ্রম অপারেশন যত টাকা দেওয়া থাকবে তার থেকে আমি কস্ট বিয়োগ করে দেবো, কত টাকার সম্পত্তি বিক্রি করেছি, কত দামের সম্পত্তি বিক্রি করেছি, কত দামের গুডস আমি বিক্রি করেছি সেটাকে বিয়োগ করে দেবো, আমরা পেয়ে যাবো হচ্ছে গ্রস প্রফিট। আর কস্ট অফ গুডস সোল্ড কীভাবে বেরোয় তার ফর্মুলাটা এখানে আমি লিখে দিয়েছি। ওপেনিং স্টক, তার সাথে পারচেস যোগ করো, তার সাথে ডাইরেক্ট এক্সপেন্সেস যোগ করো, মাইনাস ক্লোজিং স্টক করলে পাবো হচ্ছে কস্ট। সেলস থেকে কস্ট বিয়োগ করো, পাবো হচ্ছে গ্রস প্রফিট। এবার যেই গ্রস প্রফিটটা পেয়ে গেলাম আমাদের অঙ্কে বেশ কিছু অপারেটিং এক্সপেন্সেস বলে দেবে, অর্থাৎ খরচা বলে দেবে। সেই প্রফিট থেকে অপারেটিং খরচাগুলোকে যদি বিয়োগ করে দিই তাহলে আমি পাবো হচ্ছে অপারেটিং প্রফিট। অর্থাৎ গ্রস প্রফিট বেরিয়েছে, গ্রস প্রফিট থেকে অপারেটিং খরচা বাদ দিয়ে দাও, পড়ে থাকবে হচ্ছে অপারেটিং প্রফিট। এবং সেই অপারেটিং প্রফিট থেকে যদি নন অপারেটিং এক্সপেন্সেস আর নন অপারেটিং ইনকামগুলোকে আমরা যোগ করে দিই তাহলে পাবো হচ্ছে নেট প্রফিট বিফোর ট্যাক্স, যেটাকে আমরা নেট প্রফিট বলি, যেটা আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে বেরোয়। এবং সেই নেট প্রফিট থেকে যদি আমরা ট্যাক্স বিয়োগ করে দিই তাহলে পাবো হচ্ছে প্রফিট আফটার ট্যাক্স বা প্যাট। এই ফরম্যাটটা তোমরা মুখস্থ করে নেবে, নাহলে কিন্তু এই দুটো রেশিও করা সম্ভবই নয়। এবার এই আইটেমগুলো ডিটেলসে বোঝানো ভিডিওর মধ্যে একেবারে সম্ভব নয়। যারা আমার কাছে ডাইরেক্টলি ফেস টু ফেস পেইড ব্যাচ জয়েন করেছো তাদেরকে আমরা এই আইটেমগুলোকে আমরা অনেক ডিটেলসে আলোচনা করেছি। এর মধ্যে অনেক বেশি কনসেপ্ট রয়েছে যেটা ভিডিওর মধ্যে কভার করা সম্ভব নয়। তাই আমরা এই জিনিসগুলোকে আমি যতটা সম্ভব বোঝানো যায় ভিডিওর মধ্যে আমি বোঝানোর চেষ্টা করেছি। তোমরা ভালো করে এই চার্টটাকে মুখস্থ করে নাও, তোমাদের জন্য অনেক ইজিভাবে আমি চার্টটাকে ড্র করেছি যাতে যে কেউ ভিডিওটা দেখলে তার এই জিনিসটা মনে থাকে। যদি মনে নাও থাকে তোমরা এই জিনিসটাকে পুরোটাই বুঝে বুঝে মুখস্থ করে নেবে এবং তোমাদের অ্যান্সার একেবারে হয়ে যাবে। তাহলে আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। সেলস বা রেভিনিউ যা থাকবে সেখান থেকে কস্ট অফ গুড সোল্ডটাকে আমরা বিয়োগ করে দেবো, আমরা পেয়ে যাবো হচ্ছে গ্রস প্রফিট। গ্রস প্রফিট থেকে অপারেটিং এক্সপেন্সেস আমাদের অঙ্কের মধ্যে যা দেওয়া থাকবে সেটাকে বিয়োগ করে দেবো, আমরা পেয়ে যাবো অপারেটিং প্রফিট। অপারেটিং প্রফিট থেকে নন অপারেটিং এক্সপেন্সেসগুলোকে বিয়োগ করব, নন অপারেটিং ইনকামগুলোকে আমরা যোগ করব, আমরা পাবো হচ্ছে নেট প্রফিট। এবার নেট প্রফিট থেকে এখন আমরা ট্যাক্স পেমেন্ট করিনি তাই আমরা একে বলছি নেট প্রফিট বিফোর ট্যাক্স। এবার এখান থেকে ট্যাক্স পেমেন্ট করে দিলাম, আমরা পেয়ে যাচ্ছি নেট প্রফিট আফটার ট্যাক্স। তাহলে দেখো এখানে আমাদের জন্য ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে এই অপারেটিং এক্সপেন্সেসটা আর এই অপারেটিং প্রফিটটা। এবার আমাদের রেশিওতে আসি। অপারেটিং রেশিও বা কার্যনির্বাহ অনুপাত। অপারেটিং রেশিও ইজ ইকাল টু অপারেটিং কস্ট ডিভাইড বাই সেলস ইন্টু 100। অপারেটিং কস্ট বলতে কোনটা বোঝাচ্ছে? এই যে আমার হচ্ছে অপারেটিং এক্সপেন্সেস, আর এখানে যত কস্ট এসছে এই কস্টগুলোকে যোগ করে দেবো, আমরা বলবো টোটাল অপারেটিং কস্ট বা টোটাল অপারেটিং এক্সপেন্সেস। এই অপারেটিং কস্টকে আমরা সেলস দিয়ে ভাগ করে দিলে ইন্টু 100 যে পার্সেন্টেজটা বেরোবে সেটাই হচ্ছে অপারেটিং রেশিও। তাহলে অপারেটিং কস্ট কীভাবে বেরোয়? কস্ট অফ গুড সোল্ড প্লাস অপারেটিং এক্সপেন্সেস, যেটা আমি এখানেই দেখালাম যে কস্ট অফ গুড সোল্ড প্লাস এই অপারেটিং এক্সপেন্সেস যোগ করে দেবো, টোটাল যত টাকা খরচা বেরোবে সেটাই বলবো টোটাল অপারেটিং কস্ট বা টোটাল অপারেটিং এক্সপেন্সেস। তাহলে আশা করি অপারেটিং রেশিওটা বুঝতে পেরেছো। এরপরে অপারেটিং প্রফিট রেশিও, এটা ছিল অপারেটিং রেশিও আর এটা হচ্ছে অপারেটিং প্রফিট রেশিও, কার্যনির্বাহ মুনাফার অনুপাত। এখানে আমরা কি করব? অপারেটিং প্রফিটকে সেলস দিয়ে ভাগ করব ইন্টু 100, অপারেটিং প্রফিট ডিভাইড বাই সেলস ইন্টু 100। যে রেশিওটা পাবো সেটাকেই বলবো আমরা অপারেটিং প্রফিট রেশিও। আর অপারেটিং প্রফিট কীভাবে বেরোয় আমরা এক্ষুনি দেখালাম। গ্রস প্রফিট থেকে অপারেটিং এক্সপেন্সেসগুলো বিয়োগ করে দাও, যে প্রফিটটা পড়ে থাকবে সেটাই হচ্ছে অপারেটিং প্রফিট। এখানে আমরা যেটা দেখালাম গ্রস প্রফিট মাইনাস অপারেটিং এক্সপেন্সেস, পড়ে থাকছে হচ্ছে অপারেটিং প্রফিট। তাহলে আমাদের অঙ্কের মধ্যে গ্রস প্রফিট দেওয়া থাকবে, না দেওয়া থাকলে বার করে নেব, সেখান থেকে অপারেটিং এক্সপেন্সেস দেওয়া থাকবে সেটাকে বিয়োগ করে দেবো, আমরা পাবো হচ্ছে অপারেটিং প্রফিট। আর যেই অপারেটিং প্রফিট পেয়ে গেলাম ডিভাইড বাই সেলস ইন্টু 100,
পার্সেন্টেজটাই হচ্ছে আমার অপারেটিং প্রফিট রেশিও। তাহলে সমস্ত রেশিওর মধ্যে সবগুলোই সহজ ছিল। আমরা নতুন এক ধরনের কনসেপ্ট এখানে শিখেছি এবং এই কনসেপ্ট থেকে আমরা দুটো রেশিও করেছি, অপারেটিং রেশিও আর অপারেটিং প্রফিট রেশিও, এবং এর সাথে সাথে আমাদের পুরো রেশিও অ্যানালিসিসের চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেল। তোমরা বাড়িতে খুব ভালোভাবে, এই চ্যাপ্টারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমি বারবার বলছি, তোমরা প্রত্যেকটা রেশিও ভালোভাবে বুঝে, আইটেমগুলোকে বুঝে, তার আগে শিডিউল 3 ব্যালেন্স শিট এবং শিডিউল 3 স্টেটমেন্ট অফ পিএলটাকে ভালো করে বুঝে, আগের ক্লাসটাকে দেখে, তবে প্রত্যেকটা রেশিও হাতে কলমে লিখে লিখে প্র্যাকটিস করবে। এবং আমরা যখন এমসিকিউ সিরিজটা নেক্সট শুরু করব, সেখানে প্রত্যেকটা রেশিও আমরা হাতে কলমে অঙ্ক করে দেখব যে কোন রেশিওটা কীভাবে বেরোয়। আশা করি তোমাদের অ্যাকাউন্টিং রেশিওর এই টপিকসগুলো ক্লিয়ার হয়েছে। কোনো রকম ডাউট থাকলে তোমরা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে মেসেজ করতে পারো, কমেন্ট বক্সে মেসেজ করতে পারো। তাহলে আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী এবং অ্যাকাউন্টসের সিলেবাসের লাস্ট ক্লাসের মধ্যে। সো থ্যাংক ইউ সো মাচ।